কি ভিউ পাওয়া যাবে না, ঠিক আছে পাওয়া যাবে না। কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। আইসা করছে রে, কোটি টাকার ভিউ। এই যে আমি ইন্ডিয়ার ভিতরে, এবং এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে কাঁটাতারের বেড়া। পাঁচগাঁও বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সীমান্তবর্তী এলাকার একটি ছোট্ট গ্রাম, যেখানে গেলে দেখা যায় ভারতের মেঘালয়ের সুবিশাল পাহাড়, যা মেঘের সাথে মিশে রয়েছে, এবং পাহাড়ের বুক চিরে নিচে আশ্রে পড়া অসাধারণ কিছু ঝর্ণা রয়েছে। ঝর্ণার থেকে উৎপত্তি হওয়া কিছু ঝিরিপথ, যে পথ ধরে ঝর্ণার শীতল পানি আমাদের দেশে প্রবেশ করে, এবং রয়েছে ছোট ছোট অসংখ্য ঝিরি। পাহাড় ও ঝর্ণা ছাড়াও রয়েছে সুবিশাল হাওর ও নদী। বর্ষায় যেন পাঁচগাঁও অসাধারণ রূপে সেজে ওঠে। এছাড়াও এখানে রয়েছে বঙ্গটিলা, মোমিনের টিলা, ষাট শহীদের মাজার, দুর্গাপুর চীনামাটির পাহাড় সহ আরো অনেক কিছু। তাই দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ ও দেখা পাঁচগাঁও। পাঁচগাঁও আসতে হলে আপনারা বাসে বা ট্রেনে করে আসতে পারবেন। আপনারা যদি বাসে আসেন তাহলে আপনাদের প্রথমে যেতে হবে ঢাকা মহাখালী বাস টার্মিনালে। এখানে আসলে আপনারা সালমান পরিবহন নামের একটি বাস পেয়ে যাবেন, যা প্রতিদিন রাত 10:30 কলমাকান্দার উদ্দেশ্যে ছেড়ে যায়, যার ভাড়া পড়বে জনপ্রতি 450 টাকা। আর ট্রেনে আসতে হলে আপনাদের নেত্রকোনা স্টেশনে নেমে যেতে হবে। তারপর এখান থেকে সিএনজি দিয়ে আপনারা চলে আসতে পারেন কলমাকান্দা বাজারে। এ যাত্রায় আমরা যাচ্ছি বাইকে করে। আপনারা কলমাকান্দা থেকে পাঁচগাঁও রোডে ঢোকার পর কিছুক্ষণ পর এরকম হাওর দেখতে পারবেন। কমলাকান্দা যাওয়ার পথে এই জায়গাটা দেখে আমি দাঁড়াতে বাধ্য হলাম, কারণ আপনাদের দেখাচ্ছি আমি এই জায়গাটা। দেখেন কত সুন্দর বিস্তীর্ণ হাওর, চারপাশে শুধু পানি আর পানি, মাঝখান দিয়ে একটি রাস্তা চলে আসছে, এবং দুই পাশ দিয়ে ভরপুর পানি। হাওর দেখা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন বাজে সকাল 7:30। আমি এখন আছি কলমাকান্দা বাজারে। আপনারা যারা বাসে করে কলমাকান্দা আসবেন তাদেরকে বাস ঠিক এই জায়গায় নামিয়ে দিবে, ঠিক আছে। এখানে অসংখ্য মোটরসাইকেল আছে, যেটা নিয়ে আপনারা এখান থেকে পাঁচগাঁও যেতে পারবেন। এখান থেকে পাঁচগাঁওয়ের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটারের মতো। হ্যাঁ মামা, আপনারা সারাদিনের নামে আপনাদের মোটরসাইকেলের ভাড়া কত? যে আমরা হচ্ছে কলমাকান্দা দুর্গাপুরে 1400 টাকা করে ঘুরি। কলমাকান্দা প্লেস কয়টা করবে এখানে? প্লেস হচ্ছে 9টা প্লেস। 9টা প্লেস করবে? জি জি। এটা হচ্ছে আমি বলি এমপির বাড়ি। কলমাকান্দার মধ্যে হচ্ছে প্রস্তুত হচ্ছে এমপির বাড়ি, তারপরে পড়েছে হচ্ছে আপনার ওই চন্দ্রডিঙ্গা পাহাড়, তারপরে হচ্ছে আপনার ওই কি বলে পাতলাবন, বঙ্গটিলা, তারপরে হচ্ছে আপনার ওই লিঙ্গুরা, তারপরে হচ্ছে মোমিনের টিলা। এটা হচ্ছে কলমাকান্দা স্পটের মধ্যে। আর হচ্ছে আপনার ওই দুর্গাপুর জেলে হচ্ছে সোমেশ্বরী নদী, সাদামাটির পাহাড়, তারপরে হচ্ছে কমলা বাগান, এগুলো আর কি দুর্গাপুরের মধ্যে। ঠিক 1400 না, নাকি কম রাখা যাবে? না, 1400 টাকা আমরা এরকম সারাদিন। জি জি, সারাদিন। এর মধ্যে যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে এটা কম করে রাখা যায়, সমস্যা নেই। আচ্ছা, মামার নামটা কি? শরীফ আহমেদ, কলমাকান্দা বাসা আমার। আচ্ছা, আমি শরীফ মামার নাম্বার আমার স্ক্রিনে শেয়ার করে দেবো। আপনারা যারা কলমাকান্দা আসবেন তারা মামার সাথে কন্ট্যাক্ট করে পুরো পাঁচগাঁওয়ের যে বা দুর্গাপুরের যে স্পটগুলো আছে সেগুলো আপনার ঘুরে দেখতে পারবেন। মোটরসাইকেলই নয়, এখান থেকে আপনারা চাইলে অটো বা যে এরকম সিএনজি আছে, যারা আপনারা পরিবার নিয়ে আসবেন তারা এই অটো বা সিএনজি নিয়ে এখান থেকে পাঁচগাঁও যেতে পারবেন। আমি এখন আছি কলমাকান্দা বাজারের 3 রাস্তা মোড়ে। আমার পিছিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা সরাসরি নেত্রকোনা থেকে এসেছে। আমরা এতক্ষণ এই রাস্তা দিয়ে আসলাম, এবং এই রাস্তা যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা সরাসরি দুর্গাপুর চলে গেছে, এবং এটি পাঁচগাঁও চলে গেছে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো। পাঁচগাঁও যাওয়ার আগে আপনারা কলমাকান্দা থেকে অবশ্যই সকালের নাস্তা করে নেবেন, কারণ পাঁচগাঁয়ে আপনারা ভালো কোনো খাবারের হোটেল পাবেন না। পাঁচগাঁও এসে বুঝতে পারলাম আমাদের আবারও একটু ব্রেক নিতে হবে, কারণ পাঁচগাঁয়ের পরিবেশটি এরকম যে চলার পথে আপনাকে বারবার আটকে দিবে। আজকের ভ্রমণের আমাদের প্রথম স্পট হচ্ছে এমপির বাগানবাড়ি। এই স্পটটি পাঁচগাঁয়ের একদম শেষে পড়েছে, তাই আমি আজকে আমার ভ্রমণ শেষ স্পট থেকেই শুরু করছি। আমি এখন যে জায়গায় আছি, দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে এমপির বাগানবাড়ি। জাস্ট এই বাগানবাড়ি থেকে আপনার সামনের ভিউটা দেখেন। যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবই মেঘালয়ের পাহাড়। মানে কি সুন্দর একটা ভিউ। মানে এখানকার এমপি কতটুকু শৌখিন থাকলে এরকম একটা বাড়ি করতে পারে, শুধুমাত্র এই পাহাড় দেখবে বলে। আপনারা জাস্ট পাহাড়ে একটু সৌন্দর্যটা উপভোগ করুন। আপনারা চাইলে এমপির বাগানবাড়ির পুকুরে গোসল করতে পারেন। আমি আজকে এই পুকুরে গোসল করছি না, কারণ আমার প্ল্যান হচ্ছে অন্য কিছু। আমার প্ল্যান হচ্ছে আমি ঝর্ণাতে গোসল করব। এমপির বাগানবাড়ি থেকে কিছু দূর সামনে আসার পর নিজেকে যে জায়গায় আবিষ্কার করলাম
সেই জায়গাটি দেখতে কিছুটা এরকম। এই জায়গাতে আসলেই আপনারা বুঝতে পারবেন এই জায়গাটি হচ্ছে অবিশ্বাস্য সুন্দর। আপনারা যদি এমপির বাড়ি থেকে একটু সামনে আগে আসেন তাহলে এরকম বিশাল বিশাল পাহাড়ের একদম কাছে চলে আসতে পারবেন। দেখেন কত সুন্দর বিশাল বিশাল পাহাড়। কিন্তু দুঃখের বিষয় একটা পাহাড়ও আমাদের বাংলাদেশের না, সব হলো ইন্ডিয়ান পাহাড় এগুলা। ওই যে দেখা যাচ্ছে আপনার দূরে সাদা সাদা পতাকা আছে এখানে লাগানো, ওই সাদা পতাকার ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো আপনারা যখন এমপির বাড়ি ঘুরতে আসবেন তখন এই পর্যন্ত আসতে পারবেন। এখানে আসলে কি হবে যে আপনারা একদম পাহাড়ের কাছে চলে আসতে পারবেন। এখন আমার সামনে যে ঝিরিপথটি দেখতে পাচ্ছেন, এই ঝিরিপথের যে পানি সেটি কিন্তু মেঘালয় হতে প্রবাহিত হচ্ছে। আমি এখন এই পথ ধরে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ইন্ডিয়ার মেঘালয়ের ঝর্ণা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রাস্তা দিয়ে ইন্ডিয়ার ভিতর প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদের সকাল 9টার ভিতর আসতে হবে, কারণ 9টার পর এখানে বিজিবি চলে আসে, তখন আর এখানে আসতে পারবেন না। আমি এখন যে জায়গাটি আছি এই জায়গাটি সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতর পড়েছে। এখান থেকে ঝর্ণা পর্যন্ত যেতে হলে আমাকে আরো মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার ট্রেকিং করে যেতে হবে। আমি আপনাদের বলবো এই জায়গায় না আসাই ভালো, আর যদি কেউ আসেন তাহলে আপনার রিস্ক আপনাকেই নিতে হবে। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে এর দায়ভার কেউ নেবে না। অনেকক্ষণ হাঁটার পর, প্রায় 1 কিলোমিটার হাঁটার পর আমি এখানে একটা ছোট ঝর্ণার সন্ধান পেয়েছি। এই হচ্ছে সেই ঝর্ণাটি। এটা হচ্ছে বড় ঝর্ণা, সামনে অনেক বড় ঝর্ণা আছে, ওখান থেকে পানিগুলো এদিক দিয়ে আস্তে আস্তে নেমে আসতেছে। তো এই জায়গার যে ভিউ আসলেই খুব অসাধারণ। তো আমি এই ঝিরির দেখা শেষ করে কিছু দূর সামনে যেতে না যেতেই আমার চোখে পড়ল আরেকটি ঝিরি। এ পথে যাত্রা করার সময় আপনাদের বেশ কিছু এরকম ছোট ছোট ঝিরি চোখে পড়বে, যেগুলো দেখতে খুবই সুন্দর। দেখেন এখানকার স্থানীয় বাসিন্দারা যারা আছে তারা যে পাহাড়ের উপরে যাচ্ছে তাদের উঠার এখানে অনুমতি আছে, মানে তারা যেতে পারবে, কারণ সচরাচর তারা এখানে চলাচল করে যাতায়াত করে, যে কারণে তাদেরকে বিএসএফ বা বিজিবি দেখলে কিছু বলে না। কিন্তু আমরা এরপরে আর যেতে পারবো না, এই পর্যন্ত আমাদের শেষ, মানে লাশ। আমরা আর ঝর্ণা পর্যন্ত যেতে পারিনি, যে কারণে আমরা সরাসরি চলে আসলাম চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে। এটি হচ্ছে আজকের ভ্রমণে আমাদের সেকেন্ড স্পট। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানে পাঁচগাঁওয়ের মেন ভিউ পয়েন্ট। এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে এবং এই পাশ থেকে এলে পাহাড়ের সম্পূর্ণ ভিউ পাওয়া যায়। একটু আমি আপনাদের দেখাই ক্যামেরা ঘুরে, পুরো পাহাড়ের ভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন, যে পাহাড়গুলো আছে এখানে। আপনারা ওই রাস্তার থেকে এই পর্যন্ত আসতে পারবেন। এই সামনে আগে ওইদিকে যাওয়া যেত, ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপের কারণে এখন আর ওই পাশে যাওয়া যাচ্ছে না। ওই পাশে যে বাড়িঘরগুলো আছে ওইখানে আমরা আমাদের মানে বাংলাদেশি যারা আছে তাদের যাওয়া নিষেধ। তো আপনারা যারা আসবেন তারা এখান থেকেই উপভোগ করতে পারবেন এই পাহাড়গুলি। আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ এখানে পাহাড় ছাড়া দেখার মতো তেমন কিছু নেই। আপনারা চাইলে এই স্পটে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিতে পারেন। আমরা এখন মেঘালয়ের মেঘচূর্ণ ঝর্ণার উদ্দেশ্যে এখান থেকে বের হয়ে যাব। আমরা ঝর্ণায় যাওয়ার আগে স্থানীয় বাসিন্দাদের এক বাড়িতে আমাদের মোটরসাইকেল রেখে নিলাম। এই জায়গা হতে ঝর্ণা পর্যন্ত বাকি রাস্তা আমাদের পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে। আমি এখন বড় ঝর্ণার দিকে যাচ্ছি। তো আমার বাইক পিছনে একটা বাসা আছে ওখানে রেখে, তো আমরা এখন ট্রেকিং করে ঝর্ণায় যেতে হয়। এখানে বাইক নিয়ে যাওয়ার কোনো অপশন নাই, তো আমরা এখন ট্রেকিং করে ঝর্ণার দিকে যাচ্ছি। আমি এই ঝর্ণাকে বড় ঝর্ণা বললাম, এর কারণ হচ্ছে স্থানীয় লোকদের কাছে এটি বড় ঝর্ণা নামেই পরিচিত। আপনারা যদি এই ঝর্ণায় যেতে চান, স্থানীয় যে লোকজন আছে তাদেরকে শুধু গিয়ে বলবেন আমি বড় ঝর্ণায় যেতে যাচ্ছি, তারা আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত এই রাস্তার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আমার পিছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে ওটা সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে পড়েছে। ইন্ডিয়ার বর্ডারে যে এখানে দেখা যাচ্ছে, বর্ডার ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান রাস্তা। তো বড় ঝর্ণায় যেতে হলে আপনাকে ইন্ডিয়ার এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডার ক্রস করে ওই পাশে আরও 10 মিনিটের মতো হেঁটে তারপরে বড় ঝর্ণায় যেতে হবে। এটা সম্পূর্ণ হলো নিজের রিস্কের উপরে। তো এদিক দিয়ে যেতে হলে আপনাদের খুব সাবধানে নিতে হবে এবং অবশ্যই আপনার আঞ্চলিক যে মানুষগুলো আছে এখানে যারা বসবাস করে তাদের সাপোর্ট নিতে হবে। তাদের সাপোর্ট ছাড়া আপনারা এখানে আসতে পারবেন না। এই যে ইন্ডিয়ার হচ্ছে কাঁটাতার, এখানে এখন আমি বর্ডার ক্রস করতেছি আর কি, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছি। বর্ডার ক্রস করে অলরেডি আমি এখন আছি ইন্ডিয়ার ভিতরে। এই যে আমি ইন্ডিয়ার ভিতরে এবং এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে হলো কাঁটাতারের বেড়া। ওই যে গেছে বেরি না ওটা, আল্লাহ মাহবুব জানে। ও
এই যে আমি এখানে আছি, আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। ওইখানে খুব রিস্ক নিয়ে এদিকে ঢুকতে হচ্ছে, মানে সম্পূর্ণটাই হচ্ছে চুরি করে ঢুকছি এখানে। আপাতত এখানে বিএসএফ নাই, আমরা খুব মানে রিস্ক নিয়ে আমি এখন এদিক দিয়ে যাচ্ছি, যা শুধুমাত্র আপনাদের এই মেঘালয়ের ঝর্ণা দেখানোর জন্য এতটুকু রিস্ক নেওয়া। তাই আমি আপনাদের সবার কাছে বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এস ভাইয়া, যাবো না ভাই? অবশ্যই। কোনটো লাইফস্টাইল, ও অ্যান্টি ইউ লাইফস্টাইল। আমাদের বাংলাদেশের সব সমতল ভূমি পেয়েছি আমরা, আর সমস্ত পাহাড় হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ার এই পাহাড়গুলোর দেখেন কত সুন্দর ভিউ, কি ভিউ! খুব ইচ্ছা হয় যে এই পাহাড়ের চূড়াগুলো উঠবো, কিন্তু তা সম্ভব না। এতটুকু রাস্তা আসছি অনেক কষ্ট করে, নিজের রিস্ক নিয়ে, এবং প্রায় 2 কিলোমিটার মতো হেঁটে ফেলছি। আরও 1 কিলোমিটার মতো ভিতরে যেতে হবে ইন্ডিয়ার ভিতরে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। জায়গার পানিগুলো খুবই স্বচ্ছ এবং পরিষ্কার, তাই কিছুক্ষণ পর পর আপনারা এইভাবে পানি এইভাবে মুখে দিয়ে একটু রিল্যাক্স করতে পারেন। পুরা রাস্তা হলো পাথরের এই পাশের, তাই হাঁটতে খুব কষ্ট হয়, দিক দিয়ে খুব দেখে শুনে হাঁটতে হচ্ছে। দেখুন জিরিটা কত সুন্দর লাগতেছে। আমরা এখন ঝর্ণার একদম কাছাকাছিতে চলে এসেছি। এই জায়গার ভিউটা জাস্ট আপনার একটু লক্ষ্য করুন, কত সুন্দর। শুধু খারাপ লাগছিল এটা ভেবেই এই সুন্দর জায়গাটি আমাদের দেশের না। দেখুন কি বিশাল পাহাড়। যদি এই জায়গাটি আমাদের দেশের থাকতো তাহলে এই জায়গাটিতে আমি বারবার ভ্রমণ করতে আসতাম। দীর্ঘ 4-5 কিলোমিটার হাঁটার পর অবশেষে আমি ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে, আমি একটু ভালো করে দেখি আপনাদের। এই হচ্ছে সামনের ঝর্ণা, আমাদের এই পাহাড়ের টপকে ওই ঝর্ণার পাশে ওইখানে যেতে হবে। এদিক দিয়ে ট্রেকিং করে এখন অতটুকু যেতে হবে, তাহলে আমরা ঝর্ণা দেখাবো পারি। তো আমি উপর দিয়ে যেতে যাচ্ছিলাম, উপর দিয়ে অনেক পিছলা রিক্স হয়ে যাচ্ছে, তাই আমি এদিক দিয়ে যাবো। এদিকের পানি খুব গভীর, আর পিছনে যে জায়গা আছে বাকি জায়গাটুক আমার সাঁতার কেটে যেতে হবে। দেখা যাক কি হয়। পানি খুব অগভীর, তাই আমি সাঁতরে বেড়ে যাচ্ছি। বাইক ক্যামেরাটা ধরে অবশেষে আমি ওই জায়গা থেকে এখানে সাঁতার কেটে আসছি, আরও সামনে যেতে হবে আমাদের। বাই বাই, বড় এটা একটু ধরেন। হ্যাঁ ভাই, রাখবো ক্যামেরা। ঠিক আছে, মুন্না দেওয়া যায়। ভাইয়ের পেজটার নাম কি? অন্তু লাইফস্টাইল, ইউটিউব ফেসবুক দুটোই অন্তু লাইফস্টাইল। ফেসবুক ইউটিউব দুটোই পাবেন। সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। কি ভিউ পাওয়া যাবে না, ঠিক আছে? পাওয়া যাবে না। কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। ভাইয়ের পেজে 5% রিকমেন্ডেড। ভালোবাসি বাংলাদেশ।
এটা কি পানি হবে বের? পানি হবে এই আস্তে 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 আচ্ছা আমি যাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ ভাই। এই দেখেন এ পাশে ছোট একটি ঝর্ণা, আমার ঠিক পাশে ছোট ঝর্ণা, ওদিক থেকে আমি এদিকে এসেছি। ফাইনালি আমি ঝর্ণায় এসে গেছে। দেখুন আপনারা, কোটি টাকার ভিউ, এত পরিশ্রম করে অবশেষে আমি সার্থক যে আপনাদের ঝর্ণা দেখাতে পারছি। আমি ভালো করে আপনাদের ঝর্ণাটা দেখাই। এই দেখুন ঝর্ণা কত দূর থেকে আসছে এবং পানি একদম সবুজ, এখানকার পানি একদম সবুজ। শুধু দেখুন আপনার মেঘালয়ের ঝর্ণা, বাংলাদেশ ইন্ডিয়া থেকে মেঘালয়ের ঝর্ণা দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশ থেকে মিনিমাম 4-5 কিলো ভিতর হবে এই ঝর্ণা। আমার দেখা পাঁচগাঁওয়ে শ্রেষ্ঠ ভিউ, সেরা ভিউ হচ্ছে এটি। এখানে না আসলে বুঝতে পারবো না কি পরিমাণ পানি ফ্লো দেখেন আজকে। ঝর্ণা একবার জীবন্ত হয়ে গেছে এখানে। এখানে আসার পরে যে ফিল পাচ্ছি, সত্যি সমস্ত কষ্ট আপনার একদম শেষ হয়ে গেছে এই ঝর্ণা দেখে এবং এই ঝর্ণার শীতল পানিতে গোসল করে। ও মামু মামু এই আইছি। এখন আমি এই ঝর্ণার এই এরিয়া থেকে চলে যাব। আমার জীবনের সেরা একটা সময় আমি এখানে কাটালাম। কথা বলতে পারতেছি না, অনেক হাঁপিয়ে গেছি। পরে আবার কথা বলি। কলমাকান্দা না স্থানীয়? সব সময় আসি, হ্যাঁ, পর্যটকদেরকে নিয়ে ঘুরতে ভালোবাসি আমি। আমার নিজের গাড়ি আছে, গাড়িতে পর্যটকদের ঘুরে দেখাই। ভাইয়ের নাম কি বললেন? উত্তম সরকার। উত্তম কুমার না? আমার সামনে যে ভাইটি দাঁড়িয়ে আছে তার নাম হলো উত্তম। সে এখানকার স্থানীয়। আপনারা যদি কেউ আসতে চান তার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। তো ভাই, আমি আমার ভিডিওতে ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা আসে এখানে যদি তার সাথে যোগাযোগ করেন, এই ভাইয়া আপনাদের এখানে এই জায়গাটিতে নিয়ে আসবে। ঝর্ণার দেখা শেষ করে আমরা চলে আসলাম মহাদেব নদীতে। এই নদীর ঠিক পাশেই রয়েছে পাতলাবন। আমরা আজকে পাতলাবন যাচ্ছি না, আমাদের এখন এই নদী পার হয়ে ওই পারে যেতে হবে, কারণ বাকি স্পটগুলো সব নদীর ওই পাশে। নদী পারাপারের জন্য এখানে কোনো ব্রিজ নেই, নৌকাই হচ্ছে নদী পারাপারের একমাত্র মাধ্যম। যদি আপনারা আমার মতো বাইক নিয়ে আসেন তাহলে এই নদী পার হওয়ার সময় একটু কষ্ট হবে, কারণ নৌকা একদম তীরে আসে না, আপনাকে তীর থেকে একটু দূরে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাকে কষ্ট করে আসতে হবে। নদী পার হওয়ার পর আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গটিলায়। আমার পিছনে যে টিলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গটিলা। এটি একমাত্র পাহাড় বা টিলা যেটাই বলেন, যেটা আমাদের বাংলাদেশে পড়েছে। আর বাকি যে সব পাহাড়গুলো দেখছেন যখন, সব হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। তো দুর্ভাগ্যবশত আজকে বঙ্গটিলায় উঠতে দিচ্ছে না। ওই বঙ্গটিলায় ওঠার যে সিঁড়ি ছিল রাস্তা, এটা আজকে বন্ধ এবং উপরে বিএসএফ এর ক্যাম্প আছে, যে কারণে আপনাদের উপরে উঠে দেখাতে পাচ্ছি না। এখানে আসার পর মনটা একটু খারাপ হয়ে গেছে আর কি, কারণ এত কষ্ট করে এই বঙ্গটিলার নিচে আসলাম, নিচ পর্যন্ত আসলাম এবং নিচ থেকে টিলাটা দেখলাম, কিন্তু উপরে উঠে চারপাশের যে সৌন্দর্য সেটি আর দেখতে পারলাম না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে মানে এখন বর্তমানে সম্পর্ক খারাপ, যে কারণে বঙ্গটিলায় উঠতে দেওয়া হচ্ছে না। বঙ্গটিলায় উঠতে না পারে আমরা ভাঙা মন নিয়ে সরাসরি চলে যাচ্ছি মুমিনের টিলা দেখার জন্য। আমি আছি এখন মুমিনের টিলায়। আমার পিছনে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুমিনের টিলায় ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া আছে। তো আমি এখন মুমিনের টিলার উপরে উঠে আপনাদের চারপাশের ভিউ দেখাবো। আমি নিচ থেকে দেখাচ্ছি মুমিনের টিলার দেখতে কেমন। এই যে হচ্ছে চারপাশের যে প্রকৃতি, গাছপালা আর যে ভিউ নিচ থেকে, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা হলো পাহাড়ের নিচ থেকে পুরা পাহাড়ের একটা ভিউ। আমরা এখন সিঁড়ি দিয়ে মুমিনের টিলায় উঠতেছি। আমরা মুমিনের টিলার উপরে আসছি, সিঁড়ি বেয়ে এতটুকু আসলাম। এই হলো উপরের চারপাশের অবস্থা। এখান থেকে হয়তো আরেকটু বাকি আছে, ওদিকে সিঁড়ি করা নেই, ওই মাথা পর্যন্ত আমাদের উঠতে হবে। আরো একটু উঠা বাকি মাত্র, তারপর দেখা যাক কি ভিউ দেখতে পারি এখান থেকে।
আমি এখন মমিনা টিলার একদম পিক পয়েন্টে আছি। এই দেখেন এখান থেকে চারপাশের ভিউ। তবে এত কষ্ট করে এখানে উঠে যে ভিউ আশা করেছিলাম সেই মানে সেরকম ভিউ আমি এখানে দেখতে পারিনি। আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আচ্ছা, নিচে আরেকটা প্লেস দেখা যাচ্ছে, তো এখানে যে একটু ভিউটা দেখবো যে এখান থেকে কেমন দেখা যায়। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। এখানে একটা পাথর দেওয়া আছে, চাইলে আপনারা এই পাথরে বসে ছবি তুলতে পারবেন। আপাতত এখানে মানুষ নেই, ছাগল বসে আছে, ছাগল চারপাশের ভিউ এনজয় করছে। এখানে আসলে আপনার ওই যে মেঘালয়ের দূরে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়, এই পাহাড় দেখতে পারবেন এবং বাংলাদেশে থাকা কিছু ঘরবাড়ি এবং ওই যে সবুজ ধান চাষের ক্ষেত এগুলো দেখতে পারবেন। এই হচ্ছে মমিনা টিলার ভিউ। আমি চলে আসছি এখন ষাট শহীদের মাজারের সামনে। ষাট শহীদের মাজারের সামনে আসলে আপনারা এইরকম এক পাশে পাহাড় দেখতে পারবেন, এরকম মেঘালয়ের বড় বড় পাহাড়, এবং আরেক পাশে দেখতে পারবেন এই যে এরকম একটা নদী। যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 7 জন শহীদের মাজার। এখানে এখানে যে আপনার 7 জন শহীদের নাম লেখা আছে, দেখে নেন, যারা 71-এর যুদ্ধে এখানে আর কি শহীদ হয়েছিল এই জায়গায়। তারপর থেকে এখানে আর কি 7 জনকে সমাধিত করা হয় এবং যে সেই অনুসারে এই জায়গাটার নাম করা হয়েছে 7 শহীদের মাজার। শহীদের মাজারের ঠিক এই পাশে আমার পিছনে দেখা যাচ্ছে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এবং যে রাস্তা দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। তো আমি আপনাদের একটু দেখাই। এই নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমি আপনাদের একটু জুম করে ইন্ডিয়ার রাস্তাগুলি দেখাই। এই যে সামনে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওই যে একটা ব্রিজ এবং ওই পারে যে মানুষজনের যে কাঁটাতারের বেড়া, এগুলো সব ইন্ডিয়ার ভিতরে পড়েছে। এই দেখুন এখান থেকে চারপাশের কি ভিউ। তো এখানে এসে বাংলাদেশের শেষ, এরপরে আর বাংলাদেশের কোনো সীমানা নাই, বাংলাদেশের একদম লাস্ট প্রান্ত বলতে পারেন। 7 শহীদের মাজার দেখা শেষ করে আমরা যাত্রা শুরু করি চীনামাটির পাহাড় দেখার উদ্দেশ্যে। এই যাত্রাতেও আপনাদের নদী পার হতে হবে। এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোমেশ্বরী নদী। আমি এখন চলে এসেছি দুর্গাপুর চীনামাটির পাহাড়ে। এই জায়গাতে এসে সব থেকে বেশি যে জিনিসটি আমার ভালো লেগেছে সেই জিনিসটি হচ্ছে এই জায়গার পানির রং। দেখুন একদম সবুজ কালার। পাহাড়ের একটু উপরের দিকে উঠে আসলে দেখা যাবে এখানে বসে থাকার জন্য কিছু দোলনা দেওয়া আছে। আমি এখন পাহাড়ের একদম উপরে আছি। পাহাড়ের উপর থেকে জাস্ট একবার নিচের ভিউটি দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। এবং পাহাড়ের নিচে একটি নৌকাও রয়েছে, যে নৌকা দিয়ে এই লেকে আপনারা ঘুরতে পারবেন। আমি এখন আছি দুর্গাপুরের চীনামাটির পাহাড়ে। আজকের ভ্রমণের এটাই হচ্ছে আমার শেষ স্পট। এরপরে আমরা চলে যাব। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ রইল যে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।